অত্যাচারী রাজা, শিক্ষামূলক গল্প। অত্যাচারী রাজা, শিক্ষামূলক গল্প। এক রাজার গল্প শোনো। সে ছিল ভারী অত্যাচারী। সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে। জি হুজুর বলে তাকে সমর্থন করবে। সে চাইতো সেদিনকে রাত বলবে, রাতকে বলবে দিন। অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক। সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে। রাজার কথা সব সময়ই মেনে নেয়া সম্ভব হতো না প্রজাদের। যেমন একবার রাজা প্রজাদের আদেশ করল, তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে। শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল। অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেয়া সম্ভব হলো না। রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের। পাইকারি হারে মৃত্যুদণ্ড দেয়া হলো। রাজ্যের বহু লোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয়, মন্ত্রী, অমাত্য এবং রাজকর্মচারীদেরও নিস্তার ছিল না। একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটি সত্য কথা বলে ফেলল, রাজার তা পছন্দ হলো না, অমনি সে তার প্রাণদণ্ড দিল। কারণে অকারণে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে। ফলে দরবারে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো। শেষে এমন হলো যে রাজদরবার অচল হয়ে পড়ল। সবচেয়ে সংকট দেখা দিলে মন্ত্রীর অভাবে। রাজা ঘোষণা দিল, মন্ত্রী চাই, মন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হবার জন্য এগিয়ে এলো না। রাজা প্রহরী পাঠিয়ে দিলে মন্ত্রী খুঁজে আনার জন্য। ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা। রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায়। কেউ মন্ত্রী হতে চায় না। প্রহরীরা পড়ে গেল মহা বিপদে। মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গর্দান যাবে। প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল, তখন পাওয়া গেল একটি লোককে। প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটাকে বলল, ভাই, রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান, এখনই চলো। লোকটা ছিল মাতাল। সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল। জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্রহরীরা বলল, রাজার সব কথায় কেবল জি হুজুর বললেই চলবে। লোকটি ছিল যাতে মাতাল, তালে ঠিক। সে প্রহরীদের কথায় ছায়া দিয়ে বলল, তা পারবো। প্রহরীরাও প্রাণে বেঁচে গেল। নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি। এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয়, জি হুজুর, ঠিক হুজুর। আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিন্তে কথা বলতো। নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না। সোজা বলে বসে, জি হুজুর, ঠিক হুজুর। রাজা ভাবল, এমন না হলে কি চলে। কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল। মানুষ হত্যার ইচ্ছেটা আবার চারা দিয়ে উঠল তার মাথায়। মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে। রাজা একদিন বলল, চলো মন্ত্রী, আমরা কোথাও থেকে ঘুরে আসি। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো। লোকজন যে যেখানে ছিল ভয় পালালো। কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন অঘটন ঘটিয়ে বসে। দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল। মন্ত্রীকে বলল, চলো আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনে খোলা মাঠ, মাথার ওপর উন্মুক্ত আকাশ। বেড়াবার খুব শখ হলো রাজার। ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে। এক পাশে সবুজ বন, বনের ধার ঘেঁষে বিরাট একটি দিঘি। এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা। দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলে গোসল করতে। অমনি সে মন্ত্রীকে বলল, আমি গোসল করব, তুমি জিনিসপত্র পাহারা দাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা মুকুট খুলল, সব পোশাক খুলল, নাইতে নামলো দিঘিতে। ঠান্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেল তার। আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেল সে। তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না। সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা। অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলো, বাঁচাও, বাঁচাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। সে একটুও নড়ল না। রাজাকে উদ্ধার করার নামও নিল না। দাঁড়িয়ে থেকে কেবল বলল, জি হুজুর, ঠিক হুজুর। এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেল। মারা গেলে কিছুক্ষণের মধ্যেই। মন্ত্রী আর কি করে, রাজার মুকুট পরল, পোশাক পরল, ফিরে এলো রাজধানীতে। সবাইকে জানিয়ে দিল, এখন থেকে আমিই রাজা। নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল। তারা খুশি হলো। অত্যাচারী রাজার পরিণাম এমনই হয়ে থাকে। আসল চোর, মজার গল্প, হাসির গল্প, ছোট গল্প। এক বর্ধিষ্ণু গ্রাম। ধনী লোকেরা আছে, স্কুল আছে, সরকারি ডিসপেন্সারিও আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোন সম্পন্ন গ্রাম হলেই শুধু অমন ফ্রি ডিসপেন্সারি থাকতো। সেই গ্রামের এক বাড়িতে অতিথিশালাও ছিল। এক গরিব মৌলভী সাহেব এক রাতের জন্য সেই অতিথিশালায় উঠেছেন। যাবেন অনেক দূরে।
কোন রকমে রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে। রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন মৌলভী। হঠাৎ টুংটাং শব্দে ঘুম ভাঙে তার। টিপ টিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর। তার তো কিছু নেই, একটা ঝোলা মাত্র। তাতে একখানা পুরনো পাজামা আর পাঞ্জাবি। 5টি টাকা আছে, তাও কোমরে গোজা। তাই মালপত্র টাকা কড়ি নিয়ে তার চিন্তা নেই। আর অতিথিশালায় চুরি করার মতো জিনিসপত্র তার চোখে পড়েনি। তাহলে কেন চোর এলো? সাধু ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে পড়ে থাকে। চোর আর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর তাতে পেঁচিয়ে রাতের খাবার খেয়ে ধুয়ে রেখে দেয়া বাসন পিরিচ কাপ নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করে। মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে ওঠে, চোরকে ধরে ফেলে চোর চোর বলে চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে। মৌলভী তাকে তখন ধরে রেখেছেন। ফলে জনে ধস্তাধস্তি শুরু হয়। ইতোমধ্যে বাড়ির লোকজন চাকর বাকররাও আসে। এদের দেখে চোর বলে ওঠে, নাম ফাটায় মৌলভী। আসলে সে ছিচকে চোর, তা না হলে সামান্য বাসন প্লেট কাপের লোভ সামলাতে পারে না। কিন্তু কর্তা পালাতে দেয়নি। বাছাধনকে ধরে ফেলেছি। মহা হইচই কাণ্ড। মৌলভী মাথা নেড়ে একবার শুধু বলে, আল্লাহর কসম, ওই তো চোর। বাড়ির মালিক চাকরদের বলেন, জনকেই বেঁধে রাখো, সকালে ফয়সালা হবে। সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন, চৌকিদার দফাদার আসে। দুজনকেই নিয়ে গিয়ে এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে, কবরে নিয়ে যাও। মৃত মানুষ কাঁধে 2 কথিত চোর। যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী বলে, হায় আল্লাহ, শেষকালে চোর বানালে। আসল চোর বলে, আমাকে ধরলি কেন? এখন মজা বোঝ। হঠাৎ শব্দ হয়, থামো থামো, আমাকে ঘাট থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরার ছদ্মবেশধারী নেমে আসে। আসল চোর চিহ্নিত হয়। একটি বিরাট পাহাড়। পাহাড়ের উঁচুতে ছিল একটি কুটির। সেখানে বাস করত এক গেরস্থ আর তার বউ। একদিন গেরস্থের বউ 3টি সিঙ্গারা তৈরি করলো। একটি বড়, একটি মাঝারি আর একটি ছোট। 3টি সিঙ্গারা ভালো করে ভেজে গিন্নি সেগুলো রেখে দিল জানালার ধারে মিক্সেফের উপর একটি বার কষে। 3টি সিঙ্গারার মধ্যে ছোটটি ছিল খুবই চালাক। কড়াইয়ের কড়া ভাজায় তার মেজাজটাও হয়ে উঠেছিল তিরিক্ষি। গায়ের রংটা ছিল বাদামি। লোভনীয় ঘ্রাণ ছুটছিল তার শরীর থেকে। নিজের সৌন্দর্য ও সুঘ্রাণে নিজেই চমৎকৃত হলো সে। সিঙ্গারা মনে মনে ভাবল, কি সুন্দর আমি। আমার রূপের কোন জুড়ি নেই। আমার পক্ষে বারকষে শুয়ে থাকা এবং অচিরেই মানুষের পেটে যাওয়া উচিত নয়। নিশ্চয়ই আমার রূপ আর সৌন্দর্য নিয়ে বাইরে গেলে আমি যথেষ্ট সমাদর লাভ করতে পারবো। যেই না ভাবা সেই না কাজ। সিঙ্গারা এক লাফ মেরে জানালা গলিয়ে বাইরে নামলো। পাহাড়ের গা বেয়ে দ্রুত ছুটল সে। হ্যাঁ, খুব দ্রুত এসেছি। আমার কোন ত্রুটি হয়নি। আনন্দে নেচে উঠল তার মন। পাহাড়ের পাদদেশে আঁকাবাঁকা পথ বেয়ে খানিকটা এগিয়ে গেল সে। সামনেই পড়ল একটা ছোট্ট নদী। নদীর ওপারে যাওয়ার কৌশল খুঁজল সিঙ্গারা। তখন পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি শিয়াল। সিঙ্গারা ভাবল, ওকেই জিজ্ঞেস করা যাক না নদী পারাপারের কথা। আগু পিছু না ভেবেই সিঙ্গারা ডাকলো শিয়ালকে। বলল, শিয়াল ভাই, আমি নদীর ওপার যেতে চাই। ধূর্ত শিয়াল খানিকটা কেসে পুরোপুরি ভালো মানুষের ভাব দেখালো। তারপর ভেবে চিনতে বলল, এই বেলায় কেমন করে যে ওপারে যাবে, ভেবে পাইনি। তবে লোকের ডাকে তো সাড়া না দিয়ে পারিনি। তুমি চাও তো আমি পার করে দিই। সিঙ্গারা কি যেন একটু ভাবল। তারপর বলল, আমি তো যেতেই চাই ভাই, কোন বিপদ হবে না তো। কি যে বলো বাপু, মানুষের উপকার করে করে বুড়ো হয়ে গেলাম। তুমি চাও তো এক্ষুনি পার করে দেই। এক গাল হাসলো শিয়াল। শিয়ালের কথায় রাজি হলো সিঙ্গারা। বসলো গিয়ে শিয়ালের পিঠের উপর। নদীপথে পাড়ি জমালো তারা। কিছু দূর গিয়ে শিয়াল তার শরীর খানিকটা ডুবিয়ে দিল। শিয়াল বলল, সিঙ্গারা বন্ধু, তুমি আমার ঘাড়ে এসে বসো। এখানে খুব বেশি পানি, তাই শরীর ভিজে যাচ্ছে। সিঙ্গারা শিয়ালের কথায় তার ঘাড়ের উপর গিয়ে বসলো। ভাবলো, যাক বাঁচা গেল। খানিকটা এগিয়ে শিয়াল করলো কি, তার ঘাড়ও পানিতে ডুবিয়ে দিল। ভয় পেয়ে গেল সিঙ্গারা। শিয়াল বলল, এখানে পানি খুব বেশি, তাই ডুবে যাচ্ছে। তুমি আমার মাথার উপর বসো। সিঙ্গারা শিয়ালের মাথায় গিয়ে বসলো। শিয়াল পথ চলল। নদীর বেশিরভাগ পার হয়ে এলো তারা। এমন সময় শিয়াল তার নাক উঁচু করে মাথা ডুবিয়ে দিল। আবার ভয় পেয়ে গেল সিঙ্গারা। শিয়াল তাকে অভয় দিয়ে বলল, এখানে আরো গভীর পানি, তুমি আমার নাকের ডগায় বসো, না হলে ডুবে যাবে। সিঙ্গারা নাকের ডগায় বসলো। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর কিনারে এসে গেল। প্রিয় দোস্ত, এবারে তুমি আমার পেটে এসো, এই বলে শিয়াল সিঙ্গারাকে খপ করে কামড়ে ধরল। নদীর কূলে এসে সিঙ্গারার আর কোন চিহ্নই পাওয়া গেল না। চাটুকারের কথায় পড়লে এভাবেই মরতে হয়।